হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরাবেন, আমি আজ তোমরা যা কোচবিহার পঞ্চমবার্মা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর 2 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর যে শারদামঙ্গল কাব্য রয়েছে, এই কাব্য সম্পর্কে কিন্তু একটা সংক্ষিপ্ত আকারে আজকে ক্লাস আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো ক্লাসটি শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে নিচে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সের রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পালসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশন দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো প্রথমে বলেছি বিহারীলাল চক্রবর্তী যে শারদামঙ্গল কাব্য রয়েছে সেই কাব্য সম্পর্কে কিন্তু একটা সংক্ষিপ্ত আকারে আজ ক্লাসে আমি আলোচনা করব। আলোচনায় চলে যাচ্ছি আমি। কি বলছে, বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য হচ্ছে এই শারদামঙ্গল কাব্য। তো এই যে কাব্য সম্পর্কে আজকে আমি আলোচনা করছি, বিহারীলাল চক্রবর্তী রচিত, এটা একটা তার লেখা শ্রেষ্ঠ কাব্য। ঠিক আছে, তারপর কি বলছে, বাংলা গীতি কবিতার ইতিহাসে ভোরের পাখি হিসেবে বিহারীলাল চক্রবর্তী আর কি পরিচিতি লাভ করেছে। ঠিক আছে, যেখানে আমরা দেখবো এর আগের ক্লাসেও কিন্তু এই বিহারীলাল চক্রবর্তী রয়েছে, তার সম্পর্কে আলোচনা করেছি। ভোরের পাখি হিসেবে কিন্তু তাকে আর কি পরিচয় দেওয়া হয়েছে, যেখানে বিহারীলালের হাত ধরে বাংলার আধুনিক গীতি কবিতার সূচনা হয়েছে। তার সঙ্গে বিহারীলাল চক্রবর্তীর হাত ধরে কিন্তু বাংলা গদ্য সাহিত্য বা কাব্য সাহিত্যের মধ্যে কিন্তু আধুনিক গীতি কবিতা যে রয়েছে সেটার কিন্তু সূচনা হয়েছে। আর শারদামঙ্গল বাংলা গীতি কবিতার ইতিহাসে প্রথম কাব্য, যা কাব্যটি প্রকাশিত হয় 1879 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো এই যে শারদামঙ্গল কাব্য, এটা কত সালে প্রকাশিত হলো? 1879 খ্রিস্টাব্দে কিন্তু এই কাব্যটি, শারদামঙ্গল কাব্যটি প্রকাশিত হলো। আর এই কাব্য রচনা সম্পর্কে বন্ধু অনাথ বন্ধু রায়কে এক চিঠিতে লিখেছেন যে মৈত্রী বিরহ, তার সঙ্গে প্রীতি বিরহ, সরস্বতী বিরহ, যুগপৎ ত্রিবিধ বিরহের উন্মোদনাবধ হইয়া আমি শারদামঙ্গল সঙ্গীতি রচনা করলাম। ঠিক আছে, তো এর আগে যে তিনি যে মৈত্রী বিরহ, সরস্বতী বিরহ, প্রীতি বিরহ যে রয়েছে, ত্রিবিধ যে সরস্বতীর আরাধনা, সেইটাতে উন্মত্ত হইয়াই কিন্তু তিনি এই শারদামঙ্গল যে আর কি সঙ্গীত রয়েছে, এই কাব্যটা কিন্তু তিনি রচনা করলেন। ঠিক আছে, দেখো তারপর কি বলছে, এই যে শারদামঙ্গল যে কাব্য আছে, এই কাব্যটি দেখো এখানে দেখা যাচ্ছে, বলছে কাব্যটি 5টি স্বর্গে বিভক্ত রয়েছে, যেখানে প্রেম প্রীতি বিরহের মধ্যে দিয়ে দেবী শারদার এক অপূর্ব মূর্তি তিনি স্থাপন করেছেন। এই যে শারদামঙ্গল বলছে, ঠিক আছে, এই শারদামঙ্গলের মধ্যে আমরা দেখবো যে শারদা দেবী আছে। ঠিক আছে, সেই শারদা দেবীর একটা অপূর্ব রূপ কিন্তু তিনি এই যে কাব্য রয়েছে এর মধ্যে কিন্তু আর কি বর্ণনা করেছেন। যেখানে সমালোচক শিশির কুমার দাস এই কাব্য সম্পর্কে লিখেছেন যে মহাকাব্যের পরিক্রমায় পাশে শারদামঙ্গল গীতিকাব্যের আবির্ভাব এবং শেষ পর্যন্ত গীতিকাব্যের কাছে মহাকাব্য পরাজয়ের ইতিহাসে শারদামঙ্গল ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ কাব্য। ঠিক আছে, এবং কি বলছে, দেবী শারদাকে তিনি কবি কল্পনায় নিজের করে নিয়েছেন, এখনো শারদার সঙ্গে লীলায় মেতে উঠেছেন তিনি। তাই বলছে কবি শারদাকে বিচিত্র রূপে উপলব্ধি করেছেন, কখনো নারী, কখনো জননী, কখনো প্রেয়সী। ঠিক আছে, এইভাবে কিন্তু মানে একটা নারী যে রয়েছে, সেই নারীর যে 3টা রূপ, ঠিক আছে, কখনো তার আর কি জননী রূপে, কখনো তার প্রেয়সী রূপে, আবার কখনো তার কন্যা রূপে। ঠিক আছে, এইভাবে কিন্তু 3টা রূপের কিন্তু একটা নারীর তিনি আরাধনা করেছেন এই শারদামঙ্গল কাব্যের মধ্যে। কবি শারদাকে বারবার হারান আর খুঁজে চলেন। তার সঙ্গে এই যে দেবী শারদা রয়েছে, এই দেবী শারদাকে কিন্তু বারবার তিনি হারিয়ে ফেলেন এবং খুঁজে চলেন। সেখানেই তাই বলেছে, কয়েকটা লাইন দেখো এখানে বলে দিয়েছে খুব সুন্দরভাবে, উদাহরণ আকারে বলছে, হারিয়েছি রে সাধের স্বপনের ললনা, মানুষ মরালি আমার কোথা গেল বলো না, কমল কাননে মালা করে কত ফুল খেলা। ঠিক আছে, তো এইভাবে যে তার যে সেই যে তার সঙ্গে দেখার ইচ্ছা বা তাকে যে বারবার হারিয়ে দিয়েছে, তিনি যে পেতে চাইছে, তার এই কাব্যের মধ্যে কিন্তু তিনি আর কি তা ফুটিয়ে তুলেছেন। তাই বলেছে প্রেমের 2 রূপ, বিরহ আর মিলন। এই বিরহ মিলনের সন্ধানে গিয়েছেন কবি। শারদামঙ্গল প্রেমের এক অপূর্ব কাব্য। এই
প্রেমকে কখন তিনি নিজের করে নেন, দেবী শারদাকে কখনো প্রকৃতির গহন তলে উপস্থিত করেন, এক মুহূর্তে না দেখে কবির হৃদয়ে যেন তৃপ্তি নেই, ঠিক আছে, মানে এই শারদাকে তিনি খুঁজে পাচ্ছেন আর, এবং তিনি যেন এক মুহূর্ত তাকে হারাতে চাচ্ছেন না, সেই যে তার একটা যে চাওয়া, তীব্র যে বাসনা, সেটা কিন্তু প্রকাশ হয়েছে। তাই বলছে, সেখানে কয়েকটা লাইনও এখানে কিন্তু সুন্দর করে আর কি উদাহরণ করে দিয়ে দিয়েছে, কিন্তু বলছে যে দাঁড়াও হে হৃদয়েশ্বরী, ত্রিভুবন আলো করি, দুই নয়ন ভরি দেখিব তোমায়। খুব সুন্দরভাবে যে তার যে সেই যে সারদা দেবীকে যে দেখার ইচ্ছা, সেই দেখার ইচ্ছা কিন্তু এখানে পেশ করেছেন তিনি, আর খুব সুন্দরভাবে তার এই যে কাব্য রয়েছে শারদামঙ্গল কাব্য, এখানে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন, ঠিক আছে। তাই বলছে উচ্চশিক্ষিত এই কাব্য থেকেই বাংলা গীতি কবিতায় নতুন পথ পেয়েছিল, এই জন্য রবীন্দ্রনাথ এই কাব্যকে অনেক প্রশংসা করেছেন। আর তার যে লেখা শারদামঙ্গল কাব্য, শারদামঙ্গল কাব্যের কিন্তু অনেক প্রশংসা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু করেছেন, ঠিক আছে। তো এই কাব্য সম্পর্কে আজকে কিন্তু খুবই একটা সংক্ষিপ্ত আলোচনা ছিল শারদামঙ্গল কাব্য সম্পর্কে, তোমরা দেখে নাও প্রথম থেকে। আজকের আলোচনাটি তাহলে আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।